যারা এনুমারেটর তাদেরকে বলে দিচ্ছেন যে এই যে বিদ্যুৎ আছে কিনা, কপি বাতি ব্যবহার করে কিনা, এগুলোর কলাম আছে, সবটাই যেন কপি বাতি থাকলে না দেখানো হয়, খাটা পায়খানা থাকলে বা এরকম না থাকলে দেখানো হয়। এবং এতে কিছু কিছু এনুমারেটর সেন্সাস করতে গেছেন, যেটা রিপোর্ট পেয়েছেন তাই দিয়েছেন, এটাকে আবার পাল্টে দিতে বাধ্য হয়েছে। আমার বক্তব্য হলো এখানে এই জায়গাতে সব অফিসার না, কোনো দেশের বা রাজ্যের জনগণনা হোক বা যে কোনো ধরনের পরিসংখ্যান তৈরি করা এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিকল্পনার জন্য, আগামী দিনের জন্য আমরা কিভাবে আমাদের লক্ষ্য পূরণ করব। এখন যদি এরকম এক্সাজারেটেড তথ্য আসে, সঠিক তথ্য যদি প্রতিফলিত না হয়, এটা যারা সরকারে থাকবেন, যে দলেই থাকুন, যে আগামী দিন এই প্ল্যানিং এর ক্ষেত্রেতে এটা মানে ভুল তথ্য বিবৃত হবে, এটা মোটি হওয়া উচিত না। এটা সেন্সাস ডাইরেক্টরেট থেকে করা হচ্ছে কথা বলছি না, সেন্সাস ডাইরেক্টরেটের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ না। অভিযোগটা হলো কতিপয় এরকম অফিসার নিজের জেলাটাকে ভালো দেখানোর জন্য, নিজের ব্লক এলাকা ভালো দেখানোর জন্য যদি এই ক্ষেত্রেতে একটু সেন্সিটাইজ করে দেওয়া হয়, যেন এটা যেন না হয়, প্রকৃত তথ্যে আসুক, আমার নজরে আসছে বলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ। ঠিক আছে, ধন্যবাদ। এখন রেফারেন্স পিরিয়ড। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবাই উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। নোটিশের বিষয়বস্তু ত্রিপুরা সরকারের কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে বেতন বৈষম্য দূরীকরণ সহ সংশোধিত বেতন কাঠামো। আচ্ছা, হ্যাঁ, মাননীয় সদস্য বলেন। মাননীয় ডেপুটি স্পিকার সাহেব, আমার বিষয়বস্তুটা হচ্ছে ত্রিপুরা সরকারের কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে বেতন বৈষম্য দূরীকরণ সহ সংশোধিত বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে অবিলম্বে 8ম বেতন কমিশন গঠন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আমি এটার উত্তর এখনই দিয়ে দেব। মহোদয়, মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন আনিত রেফারেন্স পিরিয়ডে ত্রিপুরা সরকারের কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে বেতন বৈষম্য দূরীকরণ সহ সংশোধিত বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে অবিলম্বে 8ম বেতন কমিশন গঠন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। ডেপুটি স্পিকার মহোদয়, আমাদের রাজ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সর্বপ্রথমে 1963 সালে ত্রিপুরা এমপ্লয়িজ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 1963 প্রণীত হয়, যা ছিল কেন্দ্রীয় সরকারের প্রণীত নীতির অনুরূপ। ত্রিপুরা পূর্ণ রাজ্যে মর্যাদা পাওয়ার পর সর্বপ্রথম বেতন কাঠামোর জন্য ত্রিপুরা গভর্নমেন্ট সার্ভিস রিভাইজড পে রুলস 1975 প্রণয়ন করে। উক্ত নীতির সেকেন্ড রিভিশন হয় 1982-তে। রাজ্য সরকার 1985 সালে 3rd পে কমিশন গঠন করে
এবং উক্ত বেতন কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 1988 প্রণয়ন করে, যা 1 জানুয়ারি 1986 থেকে সেটা কার্যকরী হয়। রাজ্য সরকার 1996 সালে রাজ্যে চতুর্থ বেতন কমিশন গঠন করে এবং উক্ত বেতন কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 1999 প্রণয়ন করে এবং যা 1996 সাল থেকে কার্যকরী হয়। 2008 সালে রাজ্য সরকার একটি পে রিভিশন কমিটি গঠন করে এবং উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2009 প্রণয়ন করে, যা 1 জানুয়ারি 2006 থেকে কার্যকরী হয়। রাজ্য সরকার 2017 সালে পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি গঠন করে এবং উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2017 প্রণয়ন করে, যা 1 এপ্রিল 2017 থেকে কার্যকরী হয়। 2018 সালে আমাদের সরকার আসার পরে আমরা বেতন ও পেনশন ডিভিশনের জন্য একটি এক্সপার্ট কমিটি গঠন করি। উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2018 প্রণীত হয়, যা 1 অক্টোবর 2018 থেকে কার্যকর হয়। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এক্সপার্ট কমিটি যে রিপোর্টটি দিয়েছিল তাতে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে 2.57 বর্ধিত হয় এবং সমস্ত কর্মচারী ও পেনশনারদের মূল বেতন ও মূল পেনশন বহুলাংশে বৃদ্ধি পায়। এতে আগে ডিএ দিতে যে পরিমাণ অর্থরাশি প্রয়োজন হতো, এখন সমপরিমাণে দিতে গেলে অনেক বেশি অর্থরাশির প্রয়োজন হচ্ছে। কেন্দ্রীয় সরকার গত 3/11/2025 তারিখে শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8ম পে কমিশন গঠন করেছে এবং 2-1টি রাজ্য ব্যতীত অধিকাংশ রাজ্য এখনো নতুন করে বেতন কমিশন গঠন করার কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার ইতিমধ্যে 8ম পে কমিশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান এবং মেম্বার নিযুক্তির জন্য পর্যালোচনা চলছে। কিছু মেম্বার্স অলরেডি আমরা নির্দিষ্ট করতে পেরেছি এবং আমরা আশা করছি পে অ্যানোমালি সংক্রান্ত বিষয়গুলিও উক্ত কমিশনের পর্যালোচনা আসবে এবং সেসব বিষয়ে দূরীকরণ করতে কমিশন সঠিক সুপারিশ করবে। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, একটা জিনিস পরিষ্কার যে রাজ্যের সরকারি কর্মচারী এবং যারা পেনশনার্স রয়েছেন 4th পে কমিশনের পর আর কোনো পে কমিশন এই রাজ্যে অন্তত গঠিত হয়নি। সেটা বাম আমলেও হয়নি, এখন বিজেপি সরকার আমলেও হয়নি। আপনি আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে কর্মচারী, শিক্ষক কর্মচারী, পেনশনারদের আশ্বস্ত করেছেন যে কোনো প্রশাসনিক কোনো কমিটি না হবে না, এই ফিনান্স কমিশন, এই পে কমিশনের জন্য, এই পে কমিশনের জন্য ব্যবস্থাপনা উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। কারণ এই রাজ্যের সরকারি কর্মচারীরা বারংবার ধোঁকা খেয়ে আসছে। 7th পে কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা আপনারা করেননি এবং আপনারাই এক্সপার্ট কমিটি নামে একটা প্রশাসনিক একটা কমিটি আপনারা গঠন করেছিলেন এই সরকার। আপনি ফিটমেন্ট ফ্যাক্টরের কথা বলেছেন, আমাদের হাইয়েস্টটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টরের যে এক্সপার্ট কমিটির সুপারিশ মোতাবেক সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট, আমাদের এটা হাইয়েস্ট। এতে দারুণভাবে আমাদের সরকারি পেনশনার, সরকারি কর্মচারীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
2.57. Central government, if I'm not mistaken, 2.83 probably ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করেছিল। আর ওই যারা গ্রুপ ডি এরা 2.57ও পায়নি, 2.23 সামথিং অফ দিস সর্ট ওরা পেয়েছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের, এরা যে হাইয়েস্ট। ইজ ইট নট এ ডিপ্রাইভেশন? আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরা রয়েছে, একই বাজার থেকে জিনিসপত্র কিনছে, আমাদের যে সরকারি কর্মচারী সেম পোস্টে রয়েছে, তারাও একই বাজার থেকে জিনিস কিনছে, দে আর গেটিং a more handsome pay scale than that of our সরকারি কর্মচারী। Why this deprivation? একটা স্টেটের মধ্যে একই র্যাঙ্কের কর্মচারীদের এই বৈষম্যটা কেন হবে? এক। 2 নম্বর হচ্ছে রেগুলার যারা অস্থায়ী কর্মচারী, তারা তো কোনো লাভবান হচ্ছে না। এই যে আপনারা পে রিভিউ কমিটি, এক্সপার্ট কমিটি, এই যে জিনিসগুলো করছেন আপনারা, হু উইল থিঙ্ক অফ দেম? আমরা বারংবার এখানে বলছি, প্লিজ টেক ইনটু কনসিডারেশন জিনিসপত্রের দাম যে হারে হু হু করে বেড়ে যাচ্ছে, কিভাবে একটি জীবিকা অর্জন করে। এমন অ্যাসেম্বলির মধ্যে আমি কাজ করে 6,000-7,000 টাকা বেতন ভাতা পায়, বেতন পায় আউটসোর্সিং এর মাধ্যমে। কে সাস্টেন করতে পারবে? এবং প্রত্যেকটি অফিসে লোক নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং হাতে দিয়ে সরকার তো দিচ্ছে এদেরকে, ইফ আই এম নট মিস্টেকেন ইন সাম কেসেস 16, 17, 18,000 টাকা করে দিচ্ছে, কিন্তু কর্মচারীটা কত পাচ্ছে? 7,000, 8,000। বাকিটা সার্ভিস চার্জ হিসেবে ওই এজেন্সিটা কেটে নিচ্ছে। তো ইউ আর দ্য গভর্নমেন্ট, ইউ আর ডিপ্রাইভিং ইউর own citizen or your own people, those who have voted for you in power. One of the ministers when I shared, যখন এই যে 10 বছর পর যে রেগুলার করার যে সার্কুলারটা উইথড্র হয়ে গেছিল, এই বলে যে ফার্দার পুনরায় এদেরকে রেগুলারাইজ করার একটা ভালো একটা কিছু নিয়ে আসবেন, উই আর ওয়েটিং ফর দ্য রাজ অপেক্ষায়। এই সরকার আসার পর একজন কর্মচারী রেগুলার হলো না, একজন কর্মচারীকে রেগুলার করতে বললেন না। ওয়াই? আপনারা তো বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনাদের ভিশন ডকুমেন্টে ছিল যে অস্থায়ী কোন শব্দ থাকবে না, এভরিবডি উইল বি রেগুলারাইজড। কোথায় সে প্রতিশ্রুতি? মাননীয় ফিনান্স মিনিস্টার, এই তিনটা ব্যাপার যে নাম্বার 1 ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা যে ডিপ্রাইভেশন আপনারা করেছেন, সেটা যেন এইড পে কমিশন সেন্ট্রালের যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ধার্য করবে, সেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে আপনারা এক পার হয়ে তাদেরকে সেই স্ট্রাকচার, পে স্ট্রাকচার আপনারা দেবেন কিনা, এটা মাথা আপনারা রাখতে হবে। একটা দৃষ্টিভঙ্গি তো আপনাদের, পে কমিশন আপনারা করবেন আশ্বস্ত করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। At least you have stated in the House that there will be no administrative committee. I thank you in this government for that. কিন্তু keep your promise. কিন্তু আপনার যে এই যে অর্থ কমিশন আসে, অর্থ কমিশন থেকে তো আমরা বিরোধী শাসক গোষ্ঠী, আমরা সবাই আমরা বলি যে আমাদেরকে আরো বেশি অর্থ দাও, প্ল্যান নন প্ল্যান খাতে কমিটি এক্সপেন্ডিচার সঠিকভাবে খরচা করে। আমরা আগেও বলেছি, আপনারা তো কমিটি নিয়ে করতে পারেন এক্সপেন্ডিচার কমিটি না করার প্রেক্ষিতে একটা ডিপ্রাইভেশন, কর্মচারীরা পেনশন দারুণভাবে ক্ষতিগ্রস্ত। কাজে আমার অনুরোধ থাকবে, এই বিষয়বস্তুগুলো আপনারা নিয়ে আগামী দিন
সাহায্য সরকারি কর্মচারীদের যে নানা দিক দিয়ে যে প্রবলেম গুলো আছে, ডিএ, এত সংখ্যক ডিএ এখনো বোধ ইফ আই নট রং 19% ডিএ আউটস্ট্যান্ডিং, কবে মিটিগেট করবেন? প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে বড় পাত্র নিয়ে দিল্লি যাওয়ার জন্য, ছোট পাত্র মতলাও, বড় পাত্র নিয়ে আমার কাছে যাবে, ভরে দেব। তো কেন আসাম গভর্নমেন্ট কিভাবে দিতে পারছে? আপনারা তো ডাবল ইঞ্জিন সরকার আসামে, আসাম সরকার পারলে আমার ত্রিপুরা সরকার কেন পারবে না? বলুন না। তো এই পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমার এই কটাই বিষয়বস্তু। আর অনেস্টলি স্পিকিং মানে গুড মুভ বাই ইউ যে আজকে আপনি রিপ্লাইটা আজকে দিয়ে দিয়েছেন। ইটস এ ভেরি গুড মুভ ফর ইউ। যাই হোক, এতটুকু আমি বললাম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সুদীপ রায় বর্মন মহোদয় বলেছেন, আমি একটু সাপ্লিমেন্ট করছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি যে ইনস্ট্যান্টলি মাননীয় অর্থমন্ত্রী রিয়াক্ট করেছেন এবং বলেছেন যে না, একটা কমিশন বা একটা হবে, এবং তার জন্য ইতিমধ্যেই তার মেম্বার টেম্বার কে হবেন এটা কিছু ঠিক হয়েছে, এবং চেয়ারম্যান কে হবেন এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। ঠিক আছে, করতেই হবে এটা, যাতে সেরকম সাব্যস্ত এবং সব দিক থেকে যিনি এই ত্রিপুরার অবস্থা বুঝে এখানকার কর্মচারীদের এবং সবকিছুই করতে পারেন। তো সেই জায়গায় অনুরোধ করব, এটা ক্যাবিনেটকে ঠিক করতে হবে তার কমিশন, তার টার্মস অফ রেফারেন্স, যেটা মাননীয় সুদীপবাবু বলেছেন। এই যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছে, তাদের রেগুলারাইজেশন এবং টিল রেগুলারাইজেশন কিভাবে দে উইল বি রেমুনারেটেড। তার সাথে দেখেছি বিগত কয়েক বছরে এই সেকেন্ড টার্মে আপনাদের গভর্নমেন্টের সময়তে যখন ডিএ হাইক হয়েছে, পুরোটা দিতে পারেননি, সেখানে এই যে এই স্কিম ওয়ার্কার, ফিক্সড পে কর্মচারী, ডিআরডব্লিউ, অতীতে যখন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হোক বা যাই হোক, অতীতের গভর্নমেন্টগুলো তারা যখনই এরকম পেনশনার্স এবং রেগুলার কর্মচারীদের কিছু দিয়েছেন, এবং সাইমালটেনিয়াসলি ডিআরডব্লিউ, কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, তার সাথে স্কিম ওয়ার্কার, তাদেরকেও দিয়ে গেছেন। এর সাথে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে, যেমন ন্যাশনাল হেলথ মিশন, রেগা, সর্বশিক্ষা অভিযান, তাদেরও হাইক হয়েছে। ইন এডিশন টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সমস্ত ক্ষেত্রে যত টাকা দেয়, স্টেট সেখানে কিছু কম্পেনসেট করেছে, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে সব। কিন্তু বিগত দিনগুলোতে যে এই সমস্ত ক্ষেত্রেতে এগুলো তারা পায়নি, সুযোগ পায়নি। তো সেই জায়গায় যেহেতু গভর্নমেন্ট বিবেচনা করছে খুব তাড়াতাড়ি কমিশন করবেন, টার্মস অফ রেফারেন্সে এই ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, স্কিম ওয়ার্কার এবং এই যে ন্যাশনাল বিভিন্ন স্কিমে যারা আছেন, তারাও আমাদের টোটাল যে ওয়ার্কফোর্সের একটা অঙ্গ, এদের বেলায় এই কনসিডারেশনটা আসবে কিনা। এবং অবশ্যই যেটা বলা হয়েছে, এখন ডাবল ইঞ্জিনের সরকার, মানে হাত পাতলি দিল্লি থেকে দেওয়ার জন্য দরাসে বসে আছে, তো স্বাভাবিক এখানে তো টাকার কমতি থাকার কথা নয়। তো সেই ক্ষেত্রেতে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের সাথে ত্রিপুরা স্টেটের কর্মচারীরা এটা এক পার হওয়া দরকার। অন্তত কমিশন বা যেটা হবে তাদের কাছে সেই রেফারেন্স, টার্মস অফ রেফারেন্স সেভাবে দেওয়া হবে কিনা নিশ্চিত। এটা হলে পরে কমিশনও স্বাধীনভাবে একদম সাহসিকতার সাথে তাদের রেকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না। এটাই হলো, এটা মাননীয় অর্থমন্ত্রী এটা বিবেচনা করবেন কিনা। একটু
আমি একসঙ্গে দিয়ে দিই, ভালো হবে। স্যার, ধন্যবাদ অর্থমন্ত্রী মহোদয়কে, উনি আজকেই ওনার উত্তর দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সুদীপ বাবুকে, উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছেন। আমি একটা কথা বলতে চাই স্যার, যা দেখলাম পত্রপত্রিকায় যে খবর পেলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন নিযুক্ত করেছেন, বলেছেন 2027 সালে রিপোর্ট দেওয়া হবে এবং এফেক্ট পরে দেওয়া হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে এখনো অষ্টম পে কমিশন গঠন হয় নাই। আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে স্যার, 7 পে কমিশন দেবে ওনারা দেবেন বলেছেন, অনলি ফিটমেন্ট ফ্যাক্টরে 0.32 দিয়েছে, বাকিটা দেয়, বাকি অনেক কিছু পেরিফেরি সুযোগ সুবিধা আছে। আমার স্পেসিফিক পয়েন্ট অফ ক্লারিফিকেশন যে ত্রিপুরা রাজ্যে অনেকবার আমরা প্রশ্ন করেছি কতজন অনিয়মিত আছে, আমরা সদুত্তর পাইনি। প্লিজ আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো, আপনারা কবে এই পে কমিশন গঠন করবেন জানি না। একমাত্র নিদর্শন আছে জোট সরকারের আমলে একমাত্র 3rd পে কমিশন দিয়েছিল, এটা ইতিহাস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আমি যেটা বলছি, পে কমিশন গঠন করবেন, আপনি বলেছেন করবেন, আমরা বিশ্বাস করে যাচ্ছি, কিন্তু এটা কবে ম্যাটেরিয়ালাইজ হবে এটা কোনো 2 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। আমি বলছি ইন দ্য মিন টাইম যারা অনিয়মিত আছে এবং তাদের নিয়মিতকরণ এবং যারা কর্মচারী আছেন তাদের যে বকেয়া ডিএটা আছে, এই পে কমিশনের রিপোর্ট বেরোনোর সাপেক্ষে 19% দিয়ে ওদেরকে রেগুলাইজ করার ব্যবস্থা করবেন কিনা? ধন্যবাদ। নিউটনার কি করলেন, তার দুজনে যেটা বুঝে মাননীয় মন্ত্রী সাহেব। মাননীয় স্পিকার মহোদয়, সুদীপবাবু যে এখানে রেফারেন্স পিরিয়ড এনেছেন, মূলত যে বেতন বৈষম্যের কথা বলেছেন, যে অষ্টম পে কমিশন আমরা গঠন করি। এর আগেও আমাকে যখন এই সভাতে আমাদের প্রশ্ন এসেছিল আমরা করবো কিনা, আমরা বারবার বলেছি যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অষ্টম পে কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা ফলো আপ করতে হবে। স্বাভাবিকভাবেই সেটা কমিশন গঠন করেছে। আজকের এই জায়গাতে আমিও স্পষ্টভাবে বলেছি যে আমাদেরও সরকার পে কমিশন গঠন করার জন্য অনেক দূর আমরা এগিয়েছি, এটা ঠিকই বলেছেন। আমি মাননীয় বিরোধী দলনেতা যে ঠিকই আছে, কমিটি করতে গেলে একটা সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সেটা উনি দেখছেন এবং এর মানে হলো যে আমরা অলরেডি ফাইনাল করেছি। কারণ আমাদের এভাবে কমিটি করতে হবে যে কমিটির মাধ্যমে টোটাল রাজ্যের আমাদের সমস্যাগুলো, যেগুলো বারবার আপনারা বলেছেন বা সুদীপবাবু বলেছে, যে এই জিনিসগুলো আমরা কমিশনের কাছে অবশ্যই আমরা তুলব, আমরা রাখবো। এবং এই 8 পে কমিশন গঠন করার মধ্যে এই যতগুলো ফ্যাক্টর আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি পে কমিশনের সুপারিশে ওদের মতামত আসবে। তো এখানে ডিফারেন্স আছে, এটা স্বাভাবিক কথা, এটা আমাদের উত্তন্ন যে 19% আপনার দিয়ে আমাদের ডিফারেন্স আছে। আর বারবারই আমরা চেষ্টা করেছি সরকার, আবার যখনই আমরা হয়তো করেছি তখনই আবার সেন্ট্রাল গভর্নমেন্ট করাতে সেখানে ডিফারেন্সটা যেভাবে আমরা কমানোর চেষ্টা করেছি সেটা আমরা হয়তো সেই কমেছে অনেক, কিন্তু তারপর ডিফারেন্সটা রয়ে গেছে, এটা আমরা স্বীকার উপলব্ধি করি। এর মানে যে কর্মচারীদের জন্য সরকারের কোনো ভাবনা নেই, কারণ কর্মচারীদের নিয়মিতকরণের এগুলো যদি আমরা পিছনে, আমি এটা যাচ্ছি না ডিটেলসে, সেটা বললে অনেক ইতিহাস সামনে আছে। যেমন এই জায়গাতে বলবো না যে ফিক্সড পে বলেছেন সুদীপ বাবু, তো ফিক্সড পে শুরুয়াত হয়েছে এবং কোর্টে ঠিকই আছে। আমি এই জায়গাতে এটাকে বিশদভাবে ব্যাখ্যার দরকার নেই যে এই ফিক্সড পে আমরা যখনই হচ্ছে আমরা করে দিচ্ছি, যেটা শুরু হয়েছে আপনারা করেছেন বামপন্থী সরকারের সময়, আমরা করছি। প্রশ্ন হচ্ছে যেভাবে মাননীয় আদালতের রায় হয়েছে, ভাবুন তো একবার যে 2001 সাল থেকে শুরু করে টোটাল আপনাকে সেটাকে ওই তাদের স্কেলে দিতে হবে, নাম্বার 1। এবং এটা নয় শুধু 9% ইন্টারেস্ট সঙ্গে সঙ্গে দিতে হবে। এখানে রাজ্যের সমস্ত আমরা এখানে আছি, আমরা সকলে মিলে
আপনারা রাজ্যেরই তো এই রাজ্য সরকারের পক্ষে এই পিছনের বিগত দিনের এই যে কর্ম আমরা করে এসেছি আমরা সরকার, সেটা এই মুহূর্তে সবটা করা সম্ভব কিনা আমি যেহেতু বক্তরা যদি এটা রিলেটেড নয় বলবো না, কিন্তু আমি বললাম এসছেন, এটা বলেই তো ক্ষমতা এসছেন। শুনেন মাননীয় বিরোধী নেতা, সমস্ত সমস্যা তো আপনারা শুরু করেছেন। আপনি আজকে বলছেন সব সমস্ত নিয়মিতকরণের কথা, যদি হিসাব করি এলাকা বলেছি এই সভাতে, এবং আগামী সে সব গাছ অবশ্যই সেগুলো তুলবো। কিন্তু আজকে যা যা করণীয় পরিষ্কার যেটা আবেদন রেখেছেন এড পে কমিশন সম্পর্কে, আমি এড পে কমিশনকে আমাদের টোটাল সমস্ত রাজ্যে যে সমস্ত সমস্যা পে কমিশন আমরা সাবমিট করবো, এটা আপনারা যেগুলো বলছেন এগুলো কোথাও পাই না। আমাদের সরকার সরকারি কর্মচারীদের আমরা না দিয়ে চলার জন্য, আপনারা যতই বলেন না কেন আপনি বলুন, কিন্তু আমাদের চেষ্টা আমাদের আছে, এটা বললে হয়ে যাবে আর সেটা ওদের কাছে পৌঁছে যাবেন সেটা নয়। চেষ্টা করছে, আমরা বলছি যে আমরা কেন্দ্রীয় সরকারের এড পে কমিশনকে ফলো আপ করে আমরা করবো, এটা বারবার বলা হয়েছে এই সভাতে, এবং মাননীয় সদস্য গোপাল বাবু নিয়ে বারবার তুলেছেন, উত্তর দেওয়া হয়েছে, সেম প্রশ্ন আবার আসলো, আমরা করবো বলছি। হ্যাঁ, এবং নতুন যুক্ত হয়েছে যে কমিটি আমরা কি পর্যায়ে শুরু করি। কমিটি আমাদের মোটামুটি চলছে চূড়ান্ত পর্যায়ে, এবং সেই কমিটি অবশ্যই একজন উপযুক্ত, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আছে, এবং সে উপযুক্ত ব্যক্তিকে দিতে হবে, যে জানতে হবে সেখানে দেবো। আপনাদের সমস্যাগুলো আছে যেগুলো বলেছেন তুলেছেন, সেগুলো আমাদের মাথায় আছে, আমরাও সেগুলোতে কভার হয়, সেগুলো নিয়ে আমাদের এই ভাবনাতে চলছে। নমস্কার, ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা আশ্বস্ত হলাম মাননীয় মন্ত্রীর বক্তব্যে যে এই ফিনান্স কমিশনের বোধহয় আর 3-4 মাস রয়েছে তার রিপোর্ট পেশ করার জন্য, that the state government of Tripura will adopt all the recommendations of the Central Aid Pay Commission. তাই তো? কেন্দ্রীয় কর্মচারী বঞ্চিত করবেন আপনি বলছেন, সেন্ট্রাল এইড পে কমিশনের যা সুপারিশ সেটি রাজ্য সরকার গ্রহণ করে এইড পে কমিশন যেটা রাজ্য সরকার গঠন করবে রাজ্য সরকার কর্মচারীদের জন্য, সেগুলো অ্যাডপ্ট করার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি এটাই তো হবে, এটাই তো বলছেন আপনি। তাহলে আপনি যে আমরা তাহলে কি দাঁড়ালো, কি বলেছি, তাহলে কি দাঁড়ালো এটা? আর কি বলেছি বলুন, আপনার প্রশ্ন উত্তর তো দিয়েছিলাম। প্রশ্ন হচ্ছে যে কমিশনের কাছে আমরা সাবমিট করবো সমস্ত যা যা ফ্যাক্টরস আছে করবো, তো কমিশন রিপোর্ট সুপারিশ করবে, কমিশন সেম কমিশন সুপারিশ তো এইড পে কমিশন, সেন্ট্রাল এইড পে কমিশন সুপারিশ করবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। হোয়াট উই ওয়ান্ট, যে whether the state government will adhere or adopt all the recommendations by the central aid pay commission. তাহলে তো আপনি এখন বলে আমরা করে থাকি, কমিশন দরকার কি আছে? কমিশন কমিশন পরিষ্কার যা সিস্টেম এটা করবো, এই মুহূর্তে আপনি যেভাবে চাইছেন সেভাবে উত্তরে সরকার দেবে না। ঠিক আছে, আমরা বারবার বলছি কমিশনের আমরা গঠন করছি, কমিশন রিপার্স হবে সেটা, এটাকে বললে তো হবে না যে এই মুহূর্তে আপনাকে দিয়ে দেবে, না না, ওটা হিসাবপত্রের ব্যাপার আছে, যেমন উনি বলেছেন অবশ্যই সবটা ফ্যাক্টর যা আছে আমরা দেবো। এটা নয় যে এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলে দিতে হবে আপনি কমিশনের রিপোর্ট না দিয়ে এক্ষুনি তার পেমেন্ট করে দেবো, সেটা হতে পারে না। যেটা আছে সিস্টেম মতো ডেপুটি স্পিকার মহোদয় যেটা বলার কথা বলেছি, এবং ওনাদের বক্তব্য ওনারা এরপরে নতুন করে কিছু বলতে পারে সেটা এখানে কোনো বক্তব্য। ঠিক আছে মাননীয় মন্ত্রী, ঠিক আছে মাননীয় সদস্য, দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। গত 22 আগস্ট 2026 দৈনিক ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত প্রতিশ্রুতি পূরণের দাবি 4 সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় 72 ঘন্টার চাকা বন্ধের হুঁশিয়ারি প্রাক্তন জঙ্গিদের শীর্ষক সংবাদ প্রসঙ্গে আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটি বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন, এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 31 অগস্ট আমি তার উত্তর দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। নাই? মাননীয় সদস্যের নোটিশের বিষয়বস্তু হলো আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর জাতীয় সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। If the member is absent, উত্থাপিত করার যদি না থাকে এটা ফলস থ্রো হয়ে যায়। এক, however, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের খোয়াই ইয়েটা ওনার রেফারেন্স ঠিক আছে, আছে। তাহলে ওনারটা আপনি অ্যাডপ্ট করতে পারেন। না না না, আমি বলছি একটু এক মিনিট। এটা আমি মাননীয় মন্ত্রী সাহেব কি বলে তারপরে ডিসিশন হবে। ন্যাচারাল কলচে যেতেই পারে, মাননীয় সদস্য তো আছেন, সদস্য আছেন। আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বলছেন না। কেউ কি দেবে? একই জিনিস, কোনো একই জিনিস। ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ আরে মাননীয় অধ্যক্ষ মহোদয় এটাকে অ্যাকসেপ্ট করেছেন। যদি সেম ম্যাটার হয়, আমি জানি না, কিন্তু সেম ম্যাটার যদি হয় আমরা ব্র্যাকেট করতে পারি। সেম ম্যাটার হলে সেম ম্যাটার না হলে হবে না। এটা দেখে নিন আপনি পড়েন। ওই তো আইসা গেছে। ঠিক আছে, একটু এক মিনিট। মাননীয় মেম্বার, মাননীয় সদস্য উনি এসে, আমি আবার বলছি একটু বসেন। মাননীয় সদস্য, আমি আবার বলছি তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর জাতীয় সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্ব বলেন আপনারটা বলেন। ঠিক আছে, এক করে বলেন না। আমার বিষয়টা হচ্ছে, আমি যেটা জমা দিয়েছি আমি বলছি। এক হইলে বলেন। 14 জুলাই 2026 স্যান্দন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত জল কাদায় একাকার জাতীয় সড়ক খোয়াই আগরতলা পথে চরম ভোগান্তি শীর্ষক সংবাদ সম্পর্কে। ঠিক আছে, একই। আমি পিডব্লিউডি দপ্তরের স্পেসিফিক ওইটা না, আপনি কোন রাস্তার কথা বলছেন? একটা রেফারেন্স তো রেফারেন্স ওইটা যদি আরেকটা হয় তাহলে মাননীয় মন্ত্রী দুইটাই কালেকশন করতে পারব। এই জন্য বলছে সেম একই রাস্তাই তো এটা, সেই জন্য বললেন ওই রাস্তায় শুধু আমি ব্র্যাকেট করো। আমি তো এটা শুনেছি। আমি মাননীয় অন্তরা দেবরায়ের তো বক্তব্যটা আমি ওনার প্রশ্নের উত্তরই তো আমি বলবো। অন্তরাদেব সরকার ব্র্যাকেটে ওনার নাম রাখতে পারেন, সেম ইস্যু। এইটারই তো ওনাকে বললাম। আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটাই অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স পিরিয়ড নোটিশটা যে আছে দুটোই আমি 31শে অগস্ট আমি উত্তর দেব। কারণ রেফারেন্সের উত্তরটাই আপনার উত্তর। আপনি রেফারেন্স পরে আগে সিস্টেমে আইনি একটু বল, যেটা আছে এটা নিয়ে আগে শেষ করি। দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। এখন আমরা মাননীয় সদস্য এটা পরে আবার দেবেন, আবার আসবার একদিন। আজকের টাস্কে শেষ করি, প্লিজ বসেন। সিনিয়র
সদস্য সিনিয়র, আপনি আমাদের সিনিয়র, আপনি আপনি ডিজেলাও করবেন, সেটা হয় না স্যার। না না, আমি তো সিস্টেমের বাইরে তো আমার দ্বারা করি। তা আমি কি আমরা সিস্টেমের যেটা- বাইরে দিয়েছি? আরে আপনার এটা আসেনি, আবার দেবেন, আবার আসবে। এটা তো আপনি আমি তো আপনাকে না আপনাদের তো ডিক্টেরিয়াল অ্যাটিটিউড আছে। প্লিজ বসেন, এটা না, এরকম আনপার্লামেন্টারি কথাবার্তা এরকম ভাবে বললে তার মানে আপনি এখানে বসে এরকম না। ডিক্টেটরশিপ না 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 না, আচ্ছা, আপনার রেফারেন্স আরে এগুলি- আসেনি, আপনি আপনারটা আমি কি করে তুলবো? আরে এটা কি ওই হয় নাকি? কথা যদি দাঁড়াতে হয় তাহলে তো মুশকিল রে ভাই। একটু প্লিজ প্লিজ প্লিজ, মাননীয় সদস্য সিনিয়র। এই কথাটা এক্সপ্যান্ড করুন। না না, আপনি আমি আনপার্লামেন্টারি কিছু বলিনি। প্রেশার দিচ্ছেন না। আমি পার্লামেন্টারি বলেছি। না না, না না, আপনি এটা এক্সপ্যান্ড করুন স্যার। এই আনপার্লামেন্টারি বলছে, রেকর্ড হয়েছে না, উনি বলেছেন আমি আনপার্লামেন্টারি বলছি। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে ডিক্টেটর বলতে পারবেন স্পিকার? তিনটি কেন এসব করে? আকর্ষণীয় নোটিশ পেয়েছি। আপনি তো সবসময় স্পিকারদেরকে আঙুল তুলে কথা বলেন, আমরা তো এগুলি নিয়ে কথা বলি না। আপনি সবসময় নিজে ইয়ে করান। আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, বসেন, আপনি বসেন না, বসেন প্লিজ, ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি পেয়েছি, নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ ও শ্রী রামু দাস। নোটিশটির বিষয়বস্তু হল গ্রাম পাহাড়ের সর্বত্র পরিশ্রুত পানীয় জল পরিষেবা সুনিশ্চিত করা সম্পর্কে। উনার আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সবাই উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 31শে আগস্ট আমি তার বিবৃতি দেব। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তুটি হল অমরপুর নগর পঞ্চায়েত ও তৎসংলগ্ন বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক খ্রিস্টস্তর জল শোধনাগার স্থাপন সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 31শে আগস্ট তার উত্তরটা দেব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। নোটিশটির বিষয়বস্তুটি হল নন্দনগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করার সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামীকাল অর্থাৎ 28শে আগস্ট আমি তার উত্তর দেব। Laying of papers on the tables of the house. Now the business before the house is laying a copy is D02 notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017, Tripura Act number 9 of 2017. During রেফারেন্স কলিং এর পর একটু সুযোগ দিবেন।
আমি যখন দাঁড়াইছিলাম তখন আপনি আমাকে বলছিলেন যে রেফারেন্স আর কলিং অ্যাটেনশন পরে এটা হয়ে যাক, আপনি সুযোগ দেবেন। কি কিছু বলবেন? 1 মিনিটের মধ্যে আমি শেষ বলেন, আগে বলতেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন এবং অল মেম্বার্সের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই জানি and sympathetic towards a little baby child named Manushree Chaudhary. উনি ওর বাচ্চা মেয়েটি একটা কঠিন রোগে আক্রান্ত, সবাই জানেন, ব্যয়বহুল চিকিৎসা, কোটি কোটি টাকার খরচা। আমি আজকের এই জায়গা থেকে ধন্যবাদ জানাবো রাজ্যবাসীকে যারা এগিয়ে এসছেন, তাকে বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টু দ্য বেস্ট অফ দেয়ার এবিলিটি। আমাদের এখানে এই হাউসের মধ্যে এরকম সভ্যবৃন্দরা রয়েছেন যারা এগিয়ে এসছেন। আপনি আমার চেয়ারে যিনি আজকে এখানে বসে আছেন, আপনি সাহায্য করেছেন, 3 জন মন্ত্রী সাহায্য করেছেন, মোট আমাদের জনপ্রতিনিধি মন্ত্রী সহ প্রায় 12 জন যথাসাধ্য সাহায্য করেছে। এবং কালকে আমার নামটা বলতেই হয়, একজন মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী, সে তো নিজের তরফ থেকে দিয়েছেই, তারপর কালকে কল্যাণপুর বাজারে ক্রাউড ফান্ডিং প্রায় 9 লক্ষ টাকার মতো সে কালেকশন করে দিয়েছে। এছাড়াও মাননীয় মন্ত্রী রতন বাবু, সুশান্ত বাবু, সুশান্ত দেব থেকে শুরু করে না অনেকজন এখানে দিয়েছেন। এলওপিও খানিকটা দিয়েছেন, আমিও যতটা সাধ্য পেরেছি। কিন্তু আমাদের মধ্যে অনেক রয়েছেন যারা এখন অব্দি রেসপন্স করেন নাই। আমরা আশ্বস্ত হয়েছিলাম, একটু ঢিলে পড়ে গেছিল এই জিনিসটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী টেক আপ করেছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট টেক আপ করেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মেম্বার অফ পার্লামেন্টের ছবিও দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নিউজ বড় বড় খবরের কাগজে দেখেছি, উনি টেক আপ করেছেন। স্বাভাবিকভাবেই মানুষ দেওয়া মানে সাহায্যের হাত, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে, হবে কিছু একটা। কিন্তু আজকের তারিখ অব্দি achievement is a big zero so far what we expected out of central government. কোনো রেসপন্স পাইনি। বাচ্চাটা এখনো এইমসে, কালকেও আমরা দেখেছি ফেসবুক লাইভে আমরা দেখেছি, এইমসের বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করতে আমরা দেখেছি। তো আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সো নিয়ার ইয়েট সো ফার, আমরা ও বোধহয় এখনো প্রায় 4,30,00,000 টাকার শর্টেজ রয়েছে। আজকে সকালবেলা খবর 4,30,00,000 টাকার শর্টেজ এখনো রয়েছে। ডেজ লেফট 7 to 8 days লেফট, মানে এর মধ্যেই ইনজেকশনটা দিতে হবে। তো আমরা হেরে যাব সবাই। এটা একটা আমাদের স্টেটের লড়াই, স্টেটের মানুষের লড়াই। এটা একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, এরকম বহু আছে। আমার অনুরোধ থাকবে, কে কোন জাতের, কে কোন ধর্মের, কে কোন রিলিজনের, এটা বিবেচনা না করে সবাইকে এগিয়ে আসার জন্য। I would like to appeal to all the members of the Pramotha also to stand beside her, আমাদের ত্রিপ্রামথার সুপ্রিয় বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন, বাস ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এখন অব্দি সেটা উনি করেন, হয়তো সময় পান নাই, হয়তো বা করবেন। তো আমার এপিল থাকবে ওয়ান্স এন্ড ফর অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস। আমার কাছে নাম আছে, আমি নামটা বললাম না, কে কত দিয়েছেন। জেনারেস হিসেবে অনেকেই দিয়েছেন, মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু, রতন বাবু, শুধু উনি নিজস্ব দেনই নেই, ওনার এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে সংগঠন আছে এখান থেকে একটা বড় অ্যামাউন্ট উনি কালেকশন করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। সুধাংশু বাবু দিয়েছেন, মাননীয় মন্ত্রী, উনি দিয়েছেন। তো আমি অনুরোধ করবো বাকিদের সকলকে এগিয়ে আসার জন্য, লড়াই যেন আমরা হেরে না যাই। আর হাতেও খুব একটা সময় নেই, বন্ড ফন্ড সই করছে, এগ্রিমেন্ট সই করতে হয়, ওগুলো হচ্ছে, কিন্তু টাকা না দিলে তো নিউজিল্যান্ড থেকে ইঞ্জেকশনটা আনতে হবে। তো আই অ্যাপিল টু দ্য লিডার অফ দ্য হাউস
আপনি চেষ্টা করেছেন, গভর্নমেন্টের সঙ্গে টেক আপ করেছেন, এটা আমরা জানি, কিন্তু হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেরকম রেসপন্ড করে না। আই ডোন্ট ব্লেম ইউ ফর দ্যাট, বাট can't my government of Tripura 4.4 crores and 30 lakhs of rupees or something of this, a shortage, can we mitigate that shortfall? আমার মনে হয় সরকারিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একটু বিবেচনার মধ্যে আনবেন। আমরা যারা লেজিসলেচাররা আছি, জনপ্রতিনিধিরা আছে, আরো কিভাবে কি করা যায়, যারা দেননি কিভাবে কি করা যায়, রতনবাবু দিয়েছেন, সরি আপনার নামটা আমি বলতে ভুলে গেছি, তো আরো কিভাবে কি করা যায় সেটা আপনি করবেন। ভগবান দাস সাহেবও দিয়েছেন। তো আই উইল অ্যাপিল টু অল অফ ইউ, যারা দেননি তারা যেন দেয়। আর মাননীয় মুখ্যমন্ত্রী ইফ নিডেড আমাদের বেতন আমরা দিয়েছি, কে কত দিয়েছি জানা, এগেন উইল দরকার বলে দেবো। আমার বেতন থেকে দরকার বলে যারা যারা দেননি তাদের কেটে নেওয়া, যদি গিয়ে একটা সরকার আপনাকে দিলাম, অ্যাসেম্বলি তরফ থেকে আপনার হাতে দিল, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড থেকে যদি রেসপন্সটা আসতো আর আমার হতাম। যা অডিটের রিপোর্ট আমরা দেখলাম, প্রচুর টাকা তো আনস্পেন্ট রয়ে গেছে। তো why can't we, why the government of Tripura will not take up with the central government? भाई तुम्हारा प्रधानमंत्री যে কেয়ার ফান্ড वहां से पैसा दो, कुछ একটা করুন, বাচ্চাটাকে বাঁচান। এই একটা অনুরোধ। হ্যাঁ, বিভিন্ন যেমন মাননীয় এমপি বিপ্লব কুমার দেব উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, টাটা রিসার্চ ইনস্টিটিউট থেকে বোধহয় 20 lakhs-এর একটা ব্যবস্থাপনা উনি করবেন আশ্বস্ত করেছেন। মাননীয় আরেক এমপি উনি নিজের তরফ থেকে 15,000 টাকা দিয়েছেন, প্লাস একবার গুয়াহাটি গেছিল তার ভাড়া দিয়েছেন। এরকম করেছেন, অনেকেই করছেন। তো লেট আস কালেক্টিভলি আর টু এফোর্ট দিলে 100%, ইটস এ চ্যালেঞ্জ ফর অল অফ আস। আমরা এত কাছে তবু কত দূরে এটা যেন না হয়। এই জায়গাটা আমরা এসে বাচ্চাটাকে আবার যেন হাসি মুখে আমরা ফিরিয়ে আনতে পারি, চিকিৎসার মাধ্যমে, সঠিক চিকিৎসা ইনজেকশন মাধ্যমে দিয়ে তার ব্যবস্থাপনা রাজ্য সরকার করবে, মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। সে বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী হতে আমাদের আস্থা আমরা আছে, একটা ইনিশিয়েটিভ উনি নেবেন, এই অনুরোধটুকু রাখছি মাননীয় ডেপুটি স্পিকার স্যার আপনার মাধ্যমে। During the period from 22/2026 to 31/07/2026 on the table of the House. স্টাফ রাখলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে দিন। না একটু বলুক না, আমি যে তখন বললাম অনেক বিষয়ে তো বলেন, এই ব্যাপারটা চুপ করে থাকতে তো হবে না, একটু বলুক না এই ব্যাপারটাকে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন ওনার মাননীয় সদস্যের বিষয়ে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিষয়টা আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের কেউ না কেউ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবাই কিন্তু হেল্প করেছে, দিচ্ছে, কিন্তু অ্যামাউন্টটা এত বেশি যে কারণে আমি কেন্দ্রীয় সরকারের গোচরে এনেছি। আমি বারবার বহু জায়গায়, এবং ওদের ফ্যামিলি যারা আছে আমার সাথে কয়েকবার এসে দেখা করেছেন, ওরা যা চাইছিল সেইভাবে কিন্তু আমি চিঠিও দিয়েছি। আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারকে দিয়েছি, তাছাড়া যেমন টাটা কোম্পানি, টাটা ট্রাস্টের, তাদেরকেও উনি বলেছেন যে সিএসআর ফান্ড থেকে ওনারা দেবেন। বলছে আপনি যদি লিখে দিন তাহলেই হবে, সেটাও আমি পাঠিয়েছি। তো আমার মনে হয় তো যে অ্যামাউন্টটা এখন বাকি রয়েছে, তো আমরা কথা বলবো বসে, আমরা দেখি এটাকে কিভাবে কাভার করা যায়। এবং এই ধরনের যে পেশেন্ট, যখন দিল্লিতে আমি কথা বললাম, সারা ভারতবর্ষে প্রচুর, মানে এইরকম কিন্তু আজকে আমাদের ত্রিপুরাতে একজন, ত্রিপুরার মধ্যেও একজনের পরেও আপনি দেখবেন আরো অনেকজন অন্যান্য এরকম দুরারোগ্য রোগে তারা কিন্তু আসছে। অলরেডি আমি এখানে এই বিষয়ে আমি কথাও বলেছি, এই ধরনের পেশেন্টে, কারণ কম পয়সার না কিন্তু এটা বড় মাত্রা, কিভাবে এটা করা যায়। অলরেডি আমি কয়েকজনের সাথে কথা বলেছি, যেহেতু বিষয়টা এখানে আজকে বিধানসভার ফ্লোরে উঠেছে, তো আমরা আশা করি এটা মানবিকতার বিষয়টা সবাই মিলে দেখে আমরা কথা বলবো বসে, আউট অফ দ্য হাউস অলসো উই ক্যান সিট ডাউন, উই ক্যান স্পিক। আর কে চাইবে কাউকে আমরা চোখের সামনে কেউ চলে যাক, তো
বিষয়টা নিয়ে আমরা বসবো, কথা বলবো। তো আশা করি কিছু না কিছু একটা তো রেজাল্ট বেরোবে। অনেক জিনিস আছে যে উত্তর যে সব জায়গায় আমি যে বলেছি হেল্প করার জন্য, তারা যে উত্তরগুলো দিয়েছে সেই উত্তরে হয়তোবা গিয়ে তাদেরও বাধ্যবাধকতা আছে, তাদেরও চিন্তা করতে হয়। তো আমরা চেষ্টা করবো সবাই মিলে কিভাবে কি করা যায়, আমরা বসবো এটাকে নিয়ে। ধন্যবাদ। Now I request the Honorable Minister in charge of the Finance Department to lay a copy each of the above mentioned notification on the ডিপার্টমেন্ট বলে ওরাই বলে বলে এটা কি পুরাটা পড়তে হইব? না, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলে। Respected Deputy Speaker, sir, I beg to lay a copy of each of the 2 numbers notifications issued under the Tripura State Goods and Services Tax Act 2017, Tripura Act number 9 of 2017, during the period from 22/9/2026 to 31/7/2026 on the table of the Stock Exchange. Honorable member are requested kindly to collect the copy each of the notification from the notice office, the Tripura Legislative Assembly. বাকিটি এগুলি কি পড়তে হইব? না না না, আপনি শুধু ডিপার্টমেন্টের নাম বলে দিন, তাহলে দাঁড়িয়ে বলে দেবেন, পরে একসাথে কালেক্ট করার কথা বলে দেবেন। আচ্ছা আচ্ছা। Now the business before the House laying copy of the statement explaining the circumstances which ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্ট আপনি এই করুন না। ডিপার্টমেন্ট অনুযায়ী বললেই তো যা। হ্যাঁ, ডিপার্টমেন্ট বললা দেন, সব ডিপার্টমেন্ট যার যার কাছে আছে। না, এটা পরে ডিপার্টমেন্ট করেন। Honorable Deputy Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Ease of Doing Business Ordinance 2026. Tripura Ordinance No. 3 of 2026 as recorded under Rule 115 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Thank you. Civil Supplies and Consumer Affairs Department. Honorable Deputy Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of Tripura Legislative Assembly the Tripura Legal Metrology Enforcement Third Amendment Rules 2026 as required under subsection 5 of section 53 of the Legal Metrology Act 2009. Honorable Minister in charge Forest Department. Honorable Deputy Speaker said, I hereby give notice of my intention to lay the 45th, 46th, 47th annual reports of the Tripura Forest Development and Plantation Corporation Limited for the year 2020-21, 21-22, 22-23 as per provision of section 619A of the Companies Act 1956 on the table of the Tripura Legislative Assembly. Thank you. মাননীয় সদস্যগণ, এখন সরকারি বিল উত্থাপন। সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 10th Amendment Bill 2026, উত্থাপন। the Tripura Bill number 12 of 2026 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য সবাই অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Respected Deputy Speaker, sir, I beg to move for leave to introduce
the Tripura State Goods and Services Tax, 10th Amendment Bill 2026, the Tripura Bill number 12 of 2026 on the table of this August. এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 10th অ্যামেন্ডমেন্ট বিল 2026, দি ত্রিপুরা বিল নম্বর 12 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। The Tripura Land Revenue and Land Reforms 14th Amendment Bill 2026, the Tripura Bill number 13 of 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, I hereby give notice of my intention to introduce the Tripura Land Revenue and Land Reform 14th Amendment Bill 2026, Tripura Bill number 13 of 2026, during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্মস 14th Amendment Bill 2026, the Tripura Bill Nong 13 of 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যেহেতু না বলার কেউ নেই, এই বিল সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। The Board of Open Schooling and Examination Tripura Bill 2026, the Tripura Bill Nong 14 of 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Deputy Speaker Mahoday, I hereby give notice of my intention to introduce the Board of Open Schooling and Examination Tripura Bill 2026, Tripura Bill number 14 of 2026, during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড এক্সামিনেশন ত্রিপুরা বিল 2026, দি ত্রিপুরা বিল নং 14 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। এই সভা অনুমতি দিয়েছে, কাজে বিলটি উত্থাপিত হলো। নেক্সট কার্যসূচি, প্রেজেন্টেশন অফ দ্য রিপোর্ট of the select committee. Now the business before the House, presentation of the report of the select committee on the Tripura ease of doing business bill 2026, the Tripura bill nong 10 of 2026 before the House. Now I request the Honorable Minister, Industry and Commerce Department, Chairman of the Select Committee,
to present the report of the committee before the House. Honorable Deputy Speaker, sir, I beg to present the report of the Select Committee on the Tripura Ease of Doing Business Bill 2026. The Tripura Bill number 10 of 2026 before the House. Thank you. Now I request the Secretary of Tripura Legislative Assembly to arrange for circulating the copy of the report of the Select Committee among the honorable member in the House. পরবর্তী কার্যসূচি সবার পরবর্তী কার্যসূচি হলো ডিসকাশন অন এ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। আজকের কার্যসূচিতে 3টি শর্ট ডিসকাশন নোটিশ আছে। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। নোটিশটির বিষয়বস্তু হলো the growing legislative action on danger of electricity consumer in the state of Tripura because of the illogical and sudden spot in their electricity bills. আমি এখন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মনকে অনুরোধ করছি নোটিশটির উপর আলোচনা শুরু করার জন্য। মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, আপনারা সবাই জানেন রাজ্যের মানুষের মধ্যে প্রচন্ড এবং চূড়ান্ত একটি ক্ষোভ বিরাজমান, এবং সেটা হচ্ছে দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি কিংবা নানা চার্জ বসিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এক্সটর্শন অফ মানি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এই বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে। এটা একটা জরুরি পরিষেবা, তো স্বাভাবিকভাবেই মানুষের উপর যাতে অতিরিক্ত কোনো কিছু চাপ না পড়ে তার দায়িত্ব কর্তব্য হচ্ছে রাজ্য সরকারের। উত্তর আসবে আমি জানি, এটা আমরা করি না, রেগুলেটরি কমিশন করে, তারপর স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন কে দেয়, আমাদের ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট। লম্বা চড়া বক্তব্য করব না, মন্ত্রী আছেন এখানে, টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো হেল্প করার জন্য দপ্তরের ইঞ্জিনিয়ার অফিসাররা রয়েছেন। আমার এই দুটো বই থেকে যেটুকু আমি সংগ্রহ করতে পেরেছি, আমি দেখলাম যে ফিক্সড চার্জের নামে একটা মারাত্মক একটা অভিসন্ধি মানুষ থেকে কিভাবে টাকা আদায় করা যায়। যেটা আগে ছিল 16 টাকা পার কিলোওয়াট পার মান্থ, সেটা এখন দাঁড়িয়েছে 70 টাকা পার কিলোওয়াট পার মান্থ। যেটা ছিল 70 কিলোওয়াট পার মান্থ, সেটা দাঁড়িয়েছে 125 কিলোওয়াট পার মান্থ।
এরকম ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা এই ফিক্সড চার্জের নামে আপনারা চার্জ ধার্য করেছেন। এর আগে কিন্তু এরকমটা ছিল না। আচ্ছা এবার বলুন তো, আমার কানেক্টেড লোড, আমার ধরুন এই বাড়িটা আমার, এতগুলো লাইট আমার বাড়ির মধ্যে আমি কানেকশন করেছি, ফ্যানের কানেকশন, এসি আমি 5টা ঘরে 5টা, আমার 5টা ঘর 5টা এসি লাগিয়েছি। এটা হচ্ছে কানেক্টেড লোড। ক্যালকুলেশন আপনারা কিভাবে করেন এই কানেক্টেড লোডের উপর? কেননা এটা ম্যাক্সিমাম ডিমান্ড। Why should it be not calculated on maximum demand? যেটা নাকি সমস্ত মিটার, পুরনো নতুন স্মার্ট মিটার সমস্ত মিটারের মধ্যে ম্যাক্সিমাম ডিমান্ডটা সেখানে বের করে আনা যায়। তাহলে এটা একটা মোস্ট টেকনিক্যালি একটা রং জিনিস আপনারা আপনার ডিপার্টমেন্ট করে বেড়াচ্ছে। That is, they are now calculating a connected loader upor, not on the basis of maximum demand, and these are available in all the meters. এটা হচ্ছে ফিক্সড চার্জ। আর কি আছে? FPPCA, ফুয়েল পারচেজিং এন্ড কস্ট একটা অ্যানালাইসিস কিছু একটা। এই টাকাটা আমরা দেবো কেন? এটা তো গল্পটা এরকম হয়ে গেছে, মাঝে মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্কস কিংবা মিনারেল ওয়াটার, যখন আমরা মিনারেল ওয়াটার এমনি কত 15 টাকা, ফ্রিজের থেকে ঠান্ডা করে আনলে 20 টাকা। কোল্ড ড্রিঙ্কস এমনি কত, ফ্রিজে ঠান্ডা আছে ফ্রিজে ঢোকাইছি, আরে নামটাই কোল্ড ড্রিঙ্কস, তুমি আমাকে কোল্ড ড্রিঙ্কস দেবে, তো ফ্রিজে যেহেতু ঠান্ডা করেছো এটাও চার্জ ধার্য করা হচ্ছে। আপনারা আমাদেরকে ফুয়েল পারচেজিং এন্ড কস্ট অ্যানালাইসিস, এই যে 0.74 পয়সা করে আপনারা নিচ্ছেন, 74 পয়সা করে পার ইউনিট বোধহয় নিচ্ছেন, সেটা কেন আমরা দেব? আরেকটা হচ্ছে ডিউটি চার্জ। এটা গভর্নমেন্ট কত পায় মাননীয় মন্ত্রী আপনি আমাকে জানাবেন। যা আর্নিংস করেন আমাদের থেকে নিয়েই তো, এটা 2 না 3% বুদ্ধ ডিউটি চার্জ হিসাবে আপনারা পেয়ে থাকেন। এই ডিউটি চার্জ তো আগে ছিল না। Why this duty charge is imposed upon the consumers? এই টাকাটা কিন্তু আপনাদেরকে গভর্নমেন্টকে দিচ্ছে। আপনারা এই হচ্ছে আমার যে মানুষের যে পকেট কাটার যে ফন্দিগুলো, আমি শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেটা থেকে মানুষকে আপনি মুক্তি দিতে পারেন। আরেকটা হচ্ছে এবার সোলার। সোলার নিয়ে এখন তো সোলার অন গ্রিডে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে ফেজ মানে কাজ হচ্ছে, আরেকটা হবে সোলার থেকে ব্যাটারি স্টোরেজ করার জন্য। এটা বোধহয় PM সূর্যা ঘর ফেজ 2-তে হবে। আচ্ছা এবার আপনি আমাকে বলুন, যে পয়সায় আপনারা সোলারটা, মানুষ যে সোলারটা বাড়ি থেকে আপনাদের এখানে দিচ্ছে, বিক্রি করছে, এটা কত টাকা দিয়ে আপনারা ইয়ে করছেন, আমাদেরকে দিচ্ছেন, গ্রাহকদের দিচ্ছেন। আমাদেরকে তো আপনারা দিচ্ছেন টাকা, যারা সোলার ইউজ করে, বাকিটা যারা বিক্রি করছে কর্পোরেশনকে কত টাকা করে? আমার ধারণা হচ্ছে 2.73 or something of this sort, 2.6 প্রবলি
আর আমি যখন পার ইউনিট বিদ্যুৎ ক্রয় করি, কত টাকা দিয়ে আমার ইউনিট কিনতে হচ্ছে? আমি বিক্রি করব কম দামে টু কর্পোরেশন TSCCL কে, আর আমি যখন বিদ্যুৎটা কিনবো রাত্রিবেলা, এখন তো মিটার নেই, আপনি দিনের বেলা আমার সূর্য থেকে আমি আমার বাড়ি ঘরে লাইট ফ্যান সবকিছু চালালাম, এক্সেসটা বিক্রি করলাম, এবার রাত্রিবেলাতে যেহেতু আমার স্টোরেজ এবং রাত্রিবেলা আমার কারেন্টের মাধ্যমে চালাতে হবে। এখন এবারে যে আমি আপনার থেকে নিচ্ছি, এটার রেটটা তো পার ইউনিট অনেক মারাত্মক। ওয়াই, কেন এই জিনিসটা হবে? মাননীয় মন্ত্রী, এগুলোর উত্তর কি? তাহলে এই যে ইকুইভ্যালেন্ট না ট্যারিফটা, তাহলে স্ল্যাব অনুযায়ী কনজিউমারদেরকে দাও ইকুইভ্যালেন্ট রেটে। মাননীয় তারপর হচ্ছে এই যে সোলারের মধ্যে থ্রেটন বুঝো থার্ড পার্টি করছে, পার ডে আপনারা সিলিং করে দিয়েছেন 3.8 ইউনিট। আমি যদি বেশি ইয়ে করি, এটা 3.8 ইউনিটের বেশি আপনারা আমাদের টাকা দিচ্ছেন না। অথচ দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি আমরা 5 to 6 ইউনিট আমরা বিদ্যুৎ যারা সোলার ইয়ে করছে আপনাদেরকে আমরা দিচ্ছি, আর আপনারা আমাদের কি দেখাচ্ছেন? 3.8 ইউনিট দিচ্ছি, কত? 5 to 6 ইউনিট। এই ফিক্সড চার্জ ছিল আপনাদের সরকার আসার আগে 25 টাকা কিলোওয়াট, ডিউটি চার্জ এখন হচ্ছে 75 টাকা পার কিলোওয়াট ফর ডোমেস্টিক। এটা তো এক একটা রেটে। মিটার রেন্ট, আচ্ছা এবার মিটার রেন্ট আমি দিয়েই যেতেছি। একটা মিটার আমার বাড়িতে লাগাইছে, এটার দাম ধরেন 2500, 3000 যেটাই হোক, আমি প্রত্যেক মাসে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে দিয়ে যেতেছি আজীবন আমি দিয়ে দেব মিটার রেন্ট। তাহলে মিটারটা আমার 3000 টাকা দাম মিটার কিনছি আমি ধরে নেই, তাহলে প্রত্যেক মাসের পর যেখানে আমার 3000 টাকাটা আমার শেষ হয়ে যাবো, আমি কেলিকে মিটার রেন্ট আবার দিতাম? কি কারণে মিটার রেন্ট দিতাম? এখন আপনাদের যুক্তি, আপনি উত্তর দিবেন না মিটার যদি নষ্ট হয় তাহলে তো আমরা আবার আপনাদের বিলে পয়সা লাগাই দিব। তখন নষ্ট হইলে আবার লাগাইলে পরে আবার আপনারা 10 টাকা করে কাটেন না। ওয়াই, এটা তো একটা মাসের পর মাস আপনারা যুগের পর যুগ ধরে আপনারা আমাদের থেকে এই মিটারের নীতিই আছে। ওই ফুয়েল চার্জটা মাস্ট উইথড্র করতে হইব আপনার। আমি তো কইলাম, এই যে গল্পটা কইলাম কোল্ড ড্রিঙ্কস, আর কারেন্ট আপনার ইলেকট্রিসিটি আপনি আমাদের দিবেন, কর্পোরেশন আমরা ইলেকট্রিসিটি দিব। ওখানে কোথেকে কি করবে না করবে আমার দেখার ব্যাপার না। এখন এই যে ট্রান্সমিশন লস হইতেছে, বিদ্যুৎ চুরি হইতেছে, মানে গ্রামে গঞ্জে র্যান্ডম, কেন বৈধ ভোক্তারা এটা প্যারালাইজড হইব? কেন বলুন না, কেন ভোক্তাদের উপর আপনি চাপাবেন? আপনারা লস মিনিমাইজ করতে পারছেন না, ট্রান্সমিশন লস মিনিমাইজ করতে পারছেন না, বিদ্যুৎ চুরি বন্ধ করতে পারছেন না, অপচয় নষ্ট করতে পারছেন না, তারপর তো বলে লাভ নেই। যা যন্ত্রাংশ ক্রয় বাণিজ্য যা করেন, যা হচ্ছে, মাননীয় মন্ত্রী, আমি আপনি আমরা উই আর নট টেকনিক্যাল মেন, বাট in the name of purchase of many things, many ghopla is going on. Why should আমরা যারা consumers
বি পেনালাইজ ফর দিস। এই টাকাটা যেটাই ট্রান্সমিশন লস, বিদ্যুৎ চুরি, করাপশন, কমিশন, সমস্ত কিছু মিনিমাইজ করা, যে লসে রান, এটা আমরা তো কেমন লসে রান করুম, কাজে এটা করতে গিয়ে কোনো না কোনো ভাবে আমাদের থেকে তো নিতে হইব, কারেক্ট? তো ওয়াই উই শ্যাল পে দ্য বৈধ ভোক্তারা ফর অল দিস ট্রান্সমিশন লস, বিদ্যুৎ চুরি, করাপশনের জন্য বৈধ ভোক্তারা কেন তারা এই জিনিসগুলো হবে, তাদের পকেট কেন কাটা হবে? স্মার্ট মিটার পার্লামেন্টে পরিষ্কার ভাবে বিদ্যুৎ মন্ত্রী এই লাস্ট কন্ট্রোলের পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছেন স্মার্ট মিটার ইজ নট ম্যান্ডেটরি। কিন্তু আমরা দেখছি এখানে মানুষের বাড়ি ঘরে গিয়ে স্মার্ট মিটার